নমস্কার, বৃত্তের বাইরে বেঙ্গলি অডিও স্টোরিজে আপনাদের স্বাগত জানাই। আজ আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশনি সংকেত উপন্যাসের চতুর্থ পর্ব। গল্প পাঠ, এডিটিং এবং কভার ডিজাইনিংয়ে প্রত্যেকবারের মতো আমি ঋতুপর্ণা। আমার গল্প পাঠ কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাতে একদম ভুলবেন না। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশনি সংকেত উপন্যাসের চতুর্থ পর্ব। ইতিমধ্যে দিনু ভট্টাচ ঘুম ভেঙে উঠে বসল। বললে, এই যে পণ্ডিত মশাই। গঙ্গাচরণ দুহাত জুড়ে নমস্কার করে বললে, নমস্কার, ভালো। দিনু হেসে বললে, তা মা লক্ষ্মীর হাতে অন্ন খেয়ে আপাতত খুবই ভালোই আছি। বড্ড জমিয়ে নিয়েছি। মা সাক্ষাৎ লক্ষ্মী। গঙ্গাচরণ মনে মনে বললে, ওর মাথাটি খেলে কেউ লক্ষ্মী, কেউ অন্নপূর্ণা বলে। আমি এখন মাঝে পড়ে মারা যাই আর কি। মুখে বললে, তা বেশ তা বেশ। তা আর কি, কোথা থেকে ফিরলেন? ওই একটু পাঠশালা থেকে। ও, আমি একটু বিপদে পড়ে পরামর্শ করতে এলাম পণ্ডিত মশাই। কি বলুন? বলবো কি, বলতে বড় লজ্জা হয়। চালের অভাবে সপুরি উপোস করতে হচ্ছে। কম দুঃখে পড়ে আপনার কাছে আসিনি। কামদেবপুরে মিলছে না? আমাদের ওদিকে কোনো গাঁই নয় পণ্ডিত মশাই, আর যদি থাকেও তো 1.5 টাকা করে কাটা বলছে। কি হলো দেশে? আমার বাড়ি 4-5 জন পুষি। 1.5 টাকা চালের কাঠা কিনে খাওয়াতে পারি আমি? এদিকেও তো ওই রকমই চলছে ভট্টাচ মশাই, আমাদের গাঁয়েও তাই। হ্যাঁ, বলেন কি? ঠিক তাই। ও হাটে অতি কষ্টে 2 কাটা চাল নিয়ে এসেছিলাম। ধান? ধান কেউ বিক্রি করছে না, করলেও 9 টাকা 9.5 টাকা মন। এর উপায় কি হবে পণ্ডিত মশাই, আপনি বলুন। সেই পরামর্শ করতেই তো আমার আশা। সত্যি কথা বলতে কি, আপনার কাছে কাল রাতে আমার খাওয়া হয়নি। চাল ছিল না ঘরে। মা লক্ষ্মীর কাছে অন্ন খেয়ে বাঁচলাম। এই বুড়ো বয়সে খিদের কষ্ট আর সহ্য করতে পারিনি পণ্ডিত মশাই। কি করি বলুন তো? শুনে বড্ড কষ্ট হলো। করারও তো কিছু নেই। আমাদের গ্রামের অবস্থাও ততই বচো। দিনু ভট্টাচ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, বুড়ো বয়সে এবারটা না খেয়ে মরতে হবে দেখছি। গঙ্গাচরণ বললে, তাই তো পণ্ডিত মশাই, কি যে করি বুঝতে তো কিছু পারিনি। তাছাড়া আমাদের গাঁয়ের ব্যবস্থা এখান থেকে কি করে করা যাবে? কতটা চাল চান? চলুন দেখ। তাই তো পণ্ডিত মশাই, কি যে করি বুঝতে তো কিছু পারিনি। তা কতটা চাল চান? চলুন দেখি একবার বিশ্বাস মশাইয়ের বাড়ি। কিন্তু বিশ্বাস মশাইয়ের বাড়ি যাওয়া হবে কি? দিনু ভট্টাচ ম্লান মুখে বললে, তাই তো, পয়সা করি তো আনিনি। গঙ্গাচরণ একটু বিরক্তির সুরে বললে, আনেননি? তবে আর কি হবে, কি আর করতে পারি আমি? গঙ্গাচরণ বোধহয় একটু কড়া সুরে বলে ফেলেছিল কথাটা। দিনু ভট্টাচ হতাশভাবে বললে, তাই তো, এবারটা দেখছি সত্যি না খেয়েই মরতে হবে। গঙ্গাচরণ ভাবলে, ভালো মুশকিল। তুমি না খেয়ে মরবে তা আমি কি করব? আমার কি দোষ? এই সময় অনঙ্গবউ দৌড়ের আড়াল থেকে হাত নাড়া দিয়ে গঙ্গাচরণকে ডাকলে,
গঙ্গাচরণ ঘরের মধ্যে গিয়ে বললে, কি বলছো? জিজ্ঞেস করো উনি এখন দুখানা পাকা কাঁকুর খাবেন? ঘরে আর তো কিছু নেই। থাকে তো দাও না, জিজ্ঞেস করতে হবে না। তা ফুটি কাঁকুর কি দিয়ে দেবে? গুড় বা চিনি কিছুই তো নেই। সে ব্যবস্থার জন্য তোমায় ভাবতে হবে না, সে আমি দেখছি। আর একটা কথা শোনো, উনি অমন দুঃখ করছেন বুড়ো বয়সে না খেয়ে মরবেন বলে, ও তোমাকে একটা ব্যবস্থা করতেই হবে। আমাদের বাড়ি এসেছেন কেন? একটা হিললে হবে বলেই তো। আমি দুটো কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করি। বুড়ো বামুন আমাদের বাড়ি থেকে শুধু হাতে শুধু মুখে ফিরে গেলে অকল্যাণ হবে না? তাছাড়া যখন আমাদের আশা করে এতটা পথ উনি এসেছেন, এর একটা উপায় না করলে হয় বলো? গঙ্গাচরণ বিরক্ত মুখে বললে, কি উপায় হবে? খালি হাতে এসেছে বুড়ো, ও বড্ড ধরিবাজ। একদিন অমনি কামদেবপুর থেকে ফেরার পথে চালগুলো নিয়ে নিলে। অনঙ্গবউ জিভ কেটে বললে, ছি 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 ছি, অতিথি নারায়ণ, আমার বাড়ি উনি এসেছেন, আমাদের কত ভাগ্যি। ও কথাটি বলো না, অতিথিকে অমন কথা বলতে আছে? কাকে যে কি বলো না তুমি। নিয়েছেন চাল নিয়েছেন, আমাদের বাপের বয়সী মানুষ, ওকে অমন বলো না। তা তো বুঝলাম, বলবো না, কিন্তু পয়সা না থাকলে চাল ধান পাবো কই? উনি কি বলেন দেখো না। উনি যা বললেন বোঝাই গিয়েছে, উনি এসেছেন ভিক্ষে করতে, সোজা কথা। মেঘে পেতে বেড়ানোই ওর স্বভাব। অনঙ্গবউ ধমক দিয়ে বললে, আবার ওই কথা? তা আমি কি করব এখন? বলো তাই করি। শুধু হাতে উনি না ফেরেন, বাপের বয়সী বামুন, না হয় আমার হাতের পেটি বাঁধা দিয়ে দুটো টাকা এনে ওকে চাল কিনে দাও। দিতেই হবে বলছি, না দিলে কিন্তু আমি মাথা খুঁড়ে মরব। চাল তো আমাদেরও কিনতে হবে, রাতে রান্না হবে না। না হলে। গঙ্গাচরণ বাড়ির বাইরে যাচ্ছিল। অনঙ্গবউ বললে, শোনো, পাকা কাঁকুর দুখানা খেয়ে যাও, বেরিও না। গঙ্গাচরণ বিরক্তির সুরে বললে, আমি বিনি মিষ্টিতে ফুটি কাঁকুর খেতে পারি নে, ওসব বাঙালি খাওয়া তোমরা খাওগে। অনঙ্গবউ সকৌতক হাসি হেসে চোখ নাচিয়ে বললে, বাঙাল বাঙাল করো না বলছি, ভালো হবে না কিন্তু। আমি বাঙাল, আর উনি এসেছেন একেবারে মুর্শিদাবাদ জেলা থেকে। সে আবার কি গো? ও কথা তুমি আবার কোথায় শিখলে? শিখতে হয় গো, শিখতে হয়। সে যে ভাত ছালায় উত্তরে ঘরামি জনঘর ছাইতে আসতো না, মনে পড়ে? ওরা বলতো না, মা আমাদের বাড়ি মুর্শিদাবাদ জেলা। একটু পরে বাইরের দাওয়ায় বসে দিনু ও গঙ্গাচরণ দুজনেই পাকা ফুটি কাঁকুর খাচ্ছিল খেজুর গুড়ের সঙ্গে। কোথায় অনঙ্গবউ একটু খেজুর গুড় লুকিয়ে সঞ্চয় করে রেখেছিল এইসব সময় অসময়ের জন্যে। অনঙ্গবউ এরকম রেখে থাকে। গঙ্গাচরণ জানে অনেক সময় জিনিসপত্র ভেলকিবাজির মতো বার করে অনঙ্গ। দিনু ভট্টাচ কাঁসার বাটি থেকে গুড়টুকু চেটে পুটে খেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আহা, খেজুর গুড়ের মুখ এবার আর দেখিনি। গঙ্গাচরণ বললে, তা বটে। আগে আগে পণ্ডিত মশাই গুড় আমাদের কিনতেই হতো না। মুচিপাড়ায় বানে খেজুর রস জাল দিত, ঘটি হাতে করে গিয়ে দাঁড়ালি, আজ সের 100 গুড় এমনিই খেতে দিত। সেসব দিন যে কোথায় গেল। গঙ্গাচরণ বাড়ি থেকে বার হয়ে গেলেই অনঙ্গবউ দাওয়া এসে দাঁড়িয়ে বললে, কাঁকুর কেমন খেলেন? চমৎকার মা, চমৎকার। তুমি সাক্ষাৎ মা লক্ষ্মী, কি আর বলবো তোমায়। একটা কথা বলবো। কি, বলুন না। মা, একটু চা করে দিতে পারো? অনঙ্গবউ বিপন্ন মুখে বললে, চা? কতদিন চা খাইনি। মাসখানেক আগে সবাইপুরের গাঙ্গুলি বাড়ি গিয়ে একদিন চা খেয়েছিলাম। চা আমার বড্ড খেতে ভালো লাগে, আগে আগে বড্ড খেতাম। ইদানি হাতে পয়সা অনটন, ভাতই জোটে না বলে চা। আছে কি? অনঙ্গবউ ভেবে বললে, আচ্ছা আপনি বসুন। হাবুকে বাড়ির মধ্যে গিয়ে বললে, হ্যাঁ রে হাবু, ওই কাপাসির মার বাড়ি ছুটে যেত, আমার নাম করে বল কি একটু চা দাও। যদি সেখানে না থাকে তবে শিবু ঘোষদের বাড়ি যাবি, একটু চা আনতে হবে বাবা। হাবু বললে, ও বুড়ো কে মা? যা, বুড়ো বুড়ো কী রে,
ওরকম বলতে আছে? বাড়িতে নোক এলে তাকে মেনে চলতে হয়, শিখে রাখো। হ্যাঁ মা, বলছি চা দিয়ে কি হবে? চিনি নেই যে। উফ, তোর সে ভাবনার দরকার কি? তুই যা বাপু, একটু চা এনে দে। আধ ঘন্টা পরে প্রফুল্ল বদনে দিনু ভট্টাচার্যের সামনে হাসি হাসি মুখে চায়ের গ্লাসটি স্থাপন করে অনঙ্গবউ বললে, দেখুন তো কেমন হয়েছে। সত্যি কথা বলতে কি, চায়ের পাটাপাট তেমন তো নেই এ বাড়িতে। কেমন চা করলাম কে জানে। দিনু ভট্টাচার্য চা পূর্ণ কাঁসার গ্লাস কোঁচার কাপড়ে জড়িয়ে দুহাতে ধরে এক চুমুক দিয়ে চোখ বুজে বললে, আহ, বাবা বাহ, বেশ বেশ বেশ, মা লক্ষ্মী, এই আমার অমর্ত্য, দিব্যি হয়েছে। এই সময় গঙ্গাচরণ বাড়ি ফিরে স্ত্রীকে বললে, চলো ওদিকে, একটা কথা শোনো। অনঙ্গবউ আড়ালে এসে নিচু সুরে বললে, কি? চাল আনলাম 1 কাঠা বিশ্বাস মশাইয়ের বাড়ি থেকে চেয়ে চিনতে, আর ধারে 3 কাঠা ধানের ব্যবস্থা করে এলাম। দিনু ভট্টাচার্যকে কাল সকালে এনে দেব। আজ আর বুড়ো নড়ছে না দেখছি। ও কি খাচ্ছে ওটা? চা নাকি? কোথায় পেলে? বুড়ো আছে দেখছি ভালোই, আর কি নড়ে এখান থেকে। তোমার অত সন্ধানে দরকার কি বাপু? তুমি একটু চা খাবে তো বলো দিচ্ছি। ও কেমন বলো না, বলতে নেই। বুড়ো মানুষ, অতিথি, ছি। গঙ্গাচরণ মুখ বিকৃতি করে অতিথির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলে। মুখে বললে, ও ভারী আমার অতিথি রে। ধমক দিয়ে অনঙ্গবউ বললে, ফের আবার? বিশ্বাস মশাইয়ের বাড়ি একদিন গঙ্গাচরণ গিয়ে দেখলে গ্রামের অনেকগুলি লোক জুটেছে, ঘন ঘন তামাক চলছে। হিরু কাপালি বলছে, আমাদের কিছু ধান দেন বিশ্বাস মশাই, নয়তো আমরা না খেয়ে মরলাম। সঙ্গে সঙ্গে আরও 5-6 জন লোক ওই একই কথা বললে, ধান দিতে হবে, না দিলে তাদের পরিবারে অনাহার শুরু হবে। বিশ্বাস মশাই বললেন, নিয়ে যাও গোলা থেকে, যা আছে 2-5 আঁড়ি করে এক একজনের হবে। এখন যতক্ষণ আমার আছে ততক্ষণ তোমাদের দিয়ে তো যাই, তারপর যা হয় হবে। গঙ্গাচরণ ধানের জন্য দরবার করতে গিয়েছিল। তাকে বিশ্বাস মশাই বললেন, আপনি বামুন মানুষ, আপনাকে কর্য হিসাবে আর ধান কি দেব? 5 আঁড়ি ধান নিয়ে যান, কিন্তু এই শেষ, আর আমার গোলায় ধান নেই। গঙ্গাচরণ বিস্মিত হলো বিশ্বাস মশাইয়ের কথায়। যার গোলা ভর্তি ধান, মাত্র এই কয়জন লোককে সামান্য কিছু ধান দিয়ে তার গোলা একেবারে নিঃশেষ হয়ে যাবে? এ কেমন কথা হলো? পথে তাকে হিরু কাপালি গোপনে বললে, বিশ্বাস মশাই ধান সব লুকিয়ে সরিয়ে ফেলে দিয়েছে পণ্ডিত মশাই, 5 মধ্যে দিতে হয় সেই ভয়ে। 2 পটি ধান ধরে ওই হাতির মতো গোলা, ধান নেই কিরকম? তোমরা তো ধান নিলে, তো কিরকম দেখলে গোলায়? গোলা সাবার পণ্ডিত মশাই, নিজের চোখে দেখিয়ে এলাম, একটা দানা নেই ওর মধ্যে। তাই তো, এবার এই ধান কটা ফুরলেই না খেয়ে মরতে হবে। কেন, ভাদ্র মাসের 10-12 তারিখের মধ্যে তো আউশ ধান পেকে উঠছে, ভাবনা চলে যাবে তখন। তা কি হয় পণ্ডিত মশাই? নতুন ধানের চাল খেলি সদ্য কলেরা, দেখবেন তাই লোকে খাবে পেটের জ্বালায় আর পটপট মরবে। ও চাল কি এখন খাওয়া যাবে, না পেটে সহ্যি হবে? ও খেতে পারা যাবে ওই কার্তিক অঘ্রাণ মাসের দিকে। তবে উপায় কি হবে লোকের? এবার যেরকমটা দেখছি, না খেয়ে লোক মরবে বামুন ঠাকুর। কথাটা গঙ্গাচরণের বিশ্বাস হলো না। না খেয়ে আবার লোক মরে? কখনো দেখা যায়নি কেউ না খেয়ে মরেছে। জুটে যায়ই কোনো না কোনো উপায়। যে দেশে এত খাবার জিনিস, সে দেশে লোকে না খেয়ে মরবে? অনঙ্গবউ বললে, ও কটা ধান আমি নিজেই ভেনে কুটে নেব ঢেঁকিতে, ওর জন্য আর কারো খোসামত করতে হবে না। কিন্তু ওতে কদিন চলবে? তা তো আমিও ভাবছি। শোনো, আমি একটা কথা ভাবছি, অন্য লোকের চাল কেন আমি ভেনে দিই না?
বানি পাবো 2 কাঠা করে চাল মনে? ছি 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 ছি, 2 কাঠা চাল বানি দেবে তার জন্য তুমি 10 আড়ি ধান ভানতে যাবে? না 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 না, অত কষ্ট করে দরকার নেই। আরে কষ্টের আর কি আছে, 2 কাঠা চালের দাম কত আজকাল। তা আমি ছাড়বো না। 2 কাঠা চাল বুঝি ফেল না? লোকে কি বলবে বলো তো? বলুক গে, আমার সংসারে যদি 2 কাঠা চালে সাশ্রয় হয় তবে লোকের কথাতে কি আসছে যায়? সে তুমি যা ভালো বোঝো করো, কিন্তু আমার মনে হচ্ছে ওতে তোমার শরীর টিকবে না। সে তোমায় দেখতে হবে না। তারপর অনঙ্গ বউ হঠাৎ খিলখিল করে হেসে উঠে ঘাড় দুলিয়ে দুলিয়ে বললে, তোমায় ঠকিয়েছি গো, তোমায় ঠকিয়েছি। গঙ্গাচরণ বিস্ময়ের সুরে বললে, ঠকিয়েছ? কি ঠকিয়েছ? ঠকিয়েছি মানে চোখে ধুলো দিয়েছি। কেন? কতদিন আগে থেকে আমি ধান বানছি। হ্যাঁ সত্যি? সত্যি গো সত্যি, নাইলে চালের হিসেব নিয়ে দেখো। 2 কাঠা চাল তো হাট থেকে কিনেছিলে, কতদিন খেলে মনে নেই? আমায় না জানিয়ে কেন অমন করছো তুমি? ছি 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 ছি। তা কাদের ধান ভানো? কেন, ওই হরিকাপালিদের, শ্যাম বিশ্বাসদের? 1 কাঠা চালের জন্যে কেন এত কষ্ট করা? ওতে মান থাকে না। বামুনের মেয়ে হয়ে কাপালিদের ধান ভানো? লোকে জানলে কি বলবে বলো তো? এত ছোট নজর তোমার কেমন করে হলো তাই ভাবছি। বেশ, লোকে আমায় বলে বলবে, আমার ছেলেপুলে তো 2 মুঠো পেট ভরে খেতে পাবে। তাছাড়া কাপালিদের 2 বউ ধান এনে দেয়, আমি তো শুধু ঢেকিতে পাড় দিই। তুমি ধান এলে দিতে পারো? এলে দেয়া বড্ড শক্ত না? সে এলে দেওয়া শিখতে হয়। তাড়াতাড়ি গড় থেকে যে হাত উঠিয়ে নিতে পারে সে ভালো এলেও দিতে পারে। এলে দেওয়ানো শিখছি একটু একটু। গঙ্গাচরণ স্ত্রীর কথায় ভাবনায় পড়ে গেল। তার স্ত্রী যে তাকে লুকিয়ে কাজ করছে তা সে জানত না। মাঝে মাঝে সে ভেবেছে অবশ্য, মাত্র 2 কাঠা 1 কাঠা চালে আর তার 1 হাট থেকে আরেক হাট পর্যন্ত চলছে কি করে। এতদিন লুকিয়ে লুকিয়ে অনঙ্গ বউ চালাচ্ছে তা তো সে জানত না। আহা বেচারি, যদি ধান এলে দিতে গিয়ে কোনোদিন ওর আঙুলে ঢেকি পড়ে যায়। গঙ্গাচরণ পাঠশালায় বেরিয়ে গেলে হরিকপালির ছোট বউ এসে ছিঁচতলায় দাঁড়িয়ে চুপি চুপি বললে, উনি চলে গিয়েছেন? হ্যাঁ দিদি, যাই। চলো বামুন বউ, ওরা সব বসে আছে তোমার জন্য। কত ধান আজকে? 5 আড়ি 3 কাঠা, ছিঁড়ে আছে 3 কাঠা। আমাকে ধান এলে দেওয়া শিখিয়ে দিবি দিদি? সে তোমার কাজ নয়। অমন চাঁপা ফুলের কলির মতো আঙুল ঢেকি পড়ে ছেঁচে যাবে, তার দায়িক কি আমি হব বুঝি বামুন বউ? দায়িক হতে হবে না সেজন্যে। আহা, ভঙ্গি দেখো না, মরণের ভগ্নদশা। কাপালি বউ অনঙ্গ বউয়ের দিকে চোখ মিটকি মারছিল। তার প্রতি লক্ষ্য করেই অনঙ্গ বউয়ের শেষের উক্তিটুকু। হরিকাপালির ছোট বউয়ের বয়স অনঙ্গ অপেক্ষা বছর 2 বেশি হবে। ছেলেপুলে হয়নি, রঙও ফর্সা, চোখ মুখের চটক ও দেহের গড়ন এবং বাঁধনি ভালোই। রাস্তার লোকে চেয়ে চেয়ে দেখে। অনঙ্গ হেসে বললে, আর চোখ দেখাকে যা অন্য জায়গায়, বহু লোকের মুন্ডু ঘুরিয়ে দিতে পারবি যা হোক। কাপালি বউ হেসে গড়িয়ে পড়ে আর কি, বললে, মুন্ডু ঘুরিয়ে বেড়ানো বুঝি আমার কাজ? কি জানি দিদি। আর তুমি বামুন বউ, তুমি যে অনেক মনের মন টলে দিতে পারো মন করলি, আমরা তো তোমার পায়ের নখের যোগ্যী নই। সামনে খোসামত করে বলছি না বামুন বউ, গ্রামের সবাই বলে। অনঙ্গ বউ সলজ্জ হাসি মুখে বলে, যা। হরিকাপালির 2খানা মেটে ঘর, একদিকে পুঁই মাচা, একদিকে বেড়ার মধ্যে লাউ ডাঁটা, ঝিঙে ও বেগুনের চাষ। পুঁই মাচার পাশে ছোট চালার নিচে ঢেঁকি পাতা, সেখানে জড়ো হয়েছে হরিকাপালির বড় বউ, আরও 2-3টি পাড়ার ঝি বউ। ঢেঁকি ঘরের চারপাশে বর্ষাপুষ্ট বনকচুর ঝাড়, ধূত্র গাছ, আদার, বাগ গাছে রাঙা রাঙা মটর ফল। ঢেঁকি ঘরের চালে তেলাকুচো লতা উঠে দুলছে, বর্ষা সজল হাওয়ায় কচি লতা পাতার গন্ধ।
অনঙ্গ বউ আর ছোট বউ সেখানে পৌঁছতে সবাই খুব খুশি। বড় বউ বললে, এসো বামুন বউ, এসো এসো, তুমি না এলে ঢেকশেলের মজলিস আমাদের জমে না। খিত্তুরি কাপালি বললে, যা বললে দিদি, ঠাকরুন দিদি হলেন গিয়ে আমাদের ঢেকশেল আলো করে থাকেন, আমাদের বুকের মধ্যে হো হো করতে থাকে উনি না এলে। অনঙ্গ বউ হেসে বললে, তোমাদের বড্ড দরদ দেখছি। ছোট বউ বললে, আমিও তো তা বলছিলাম, বামুন বউয়ের রাঙা পায়ের তলায় আমি একেবারে মরে যেতে পারি। বড় বউ বললে, সেটা ভাগ্যি, বামুনের এইষ্টি বউয়ের পায়ে মরবার ভাগ্যি চাই রে ছুটকি, সে এমনি হয় না। এদের দুপুরের মজলিস জমে উঠল। কাপালিপাড়ার বৌঝিয়েদের এই একমাত্র আমোদ আহ্লাদের স্থান। এখানে না এলে ওদের দুপুরটা মিথ্যে হয়ে যায় যেন। পাড়াগাঁয়ের গৃহস্থ ঘরের মেয়ে, দুপুরে এদের দিবানিদ্রার অভ্যেস নেই, সময়ও পায় না। ধান ভানা ছিঁড়ে কোটাতেই অবসর সময় কেটে যায়, ওর মধ্যেই এদের আড্ডা গল্পগুজব যা কিছু। অনঙ্গ বউ বললে, বড় বউ, ও ধান কাদের? কাল উনি কোর্টটাকে কত কষ্টে পাটকাটা ধান এনেছেন, কিন্তু শুনছি নাকি ধান সব গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে। কে বললে? উনি কাল হাটে নাকি শুনেছেন। ছোট বউ বললে, ওসব কথা এখন রাখো দেখি, বামন বউয়ের জন্য একটা পান সেজে নিয়ে এসো। পান আটে, সুপুরি যে নেই, কাল হাটে একটা সুপুরির দাম 2 পয়সা। সিদ্ধেশ্বর কামারের বউ বললে, হ্যাঁ দিদি, আজকাল নাকি খেজুরের বিচি দিয়ে পান সাজা হচ্ছে সুপুরির বদলে। অনঙ্গ বউ বললে, সত্যি? সত্যি কি মিথ্যে জানি না ঠাকুরুন দিদি, মিথ্যে কথা বলে শীতকালে বামুনের কাছে নরকে পচে মরবো, কানে যা শুনেছি তাই বললুম। কথা শেষে সে হাতের একরকম ভঙ্গি করে মৃদু হাসলে। এই ঢেকিশালের মজলিসে অনঙ্গ বউয়ের পরে দেখতে ভালো ওই হরিকাপালের ছোট বউ, তারপরেই এই কামার বউ। এর বয়স আরও কম ছোট বউয়ের চেয়ে, রং আরও একটু ফর্সা, তবে ছোট বউয়ের মুখশ্রীর চেয়ে ভালো। কামার বউ সম্বন্ধে গ্রামে একটু বদনাম আছে, সে অনেক ছেলে ছোকরার মুন্ডু ঘুরিয়ে দেওয়ার জন্য দায়ী, অনেককে প্রশ্রয়ও দেয়। কিন্তু ছোট বউ সম্বন্ধে সে কথা কেউ বলতে পারে না। অনঙ্গ বউ বললে, পোড়া কপাল পান খাওয়ার, খেজুরের বিচি দিয়ে পান খেতে আমি যাচ্ছি না বাপু। খিত্তুরি কাপালে শুনে হেসে খুন হয় আর কি। সে বিনোদ মোড়লের বিধবা বোন, 26-27 বছর বয়স, আধ ফর্সা থান পড়ে এসেছে। দেখতে শুনতে নিতান্ত ভালোও নয়, খুব মন্দও নয়। কথায় কথায় হেসে গড়িয়ে পড়া ওর একটা রোগের মধ্যে গণ্য। অনঙ্গ বউয়ের হাসি পেলে খিত্তুরির হাসি দেখে হাসতে হাসতে বললে, নে বাপু থাম, তুই আবার জ্বালালি দেখছি, এত হাসিও পায় তোর। ছোট বউ ঠোঁট উল্টে বললে, ওই বোঝো। ইতিমধ্যে বড় বউ কিভাবে 2টো পান সেজে নিচু ঘরের দাওয়ার ধাপ থেকে নামল। ছোট বউ ঝংকার দিয়ে বলল, ওরে না না, খুঁজে পেতে ঘর থেকে উঠকে বার করলাম। তুই সব বছর উঠকে বের করবি, তোর দালায় ঘরে কিছু থাকবার জো আছে? আমি সব জিনিস জোগাড় করে তুলে তুলে রেখে দিই, আর তুই সব উঠকে বার করিস। ছোট বউ চোখ পাকিয়ে ভুরু তুলে বললে, আমি? হ্যাঁ হ্যাঁ তুই। আমি কাউকে ভয় করে কথা বলবো নাকি? তুই ছাড়া আর কে? তুমি দেখেছো দিদি? দেখিনি আবার, 100 দিন দেখেছি। বলি, ঘর বলতে তো দোকানা বাতাসা রেখে দিয়েছিলাম। ও মা, সেদিন দেখি নেই সেটুকু। তুই চুরি করে খেয়েছিস? কে ঘরে ঢুকতে দিয়েছে তুই ছাড়া? ছেলেপিলের বালাই নেই যখন বাড়িতে। কথাটা বোধ হয় নিতান্ত মিথ্যে নয়, কারণ এই কথার পর ছোট বউয়ের কথার সুর এবং তেজ অনেকটাই কমে গেল। সে বললে, খেয়েছি, যাও, বেশ করেছি, আমার জিনিস না। বড্ড যে শর্ত ডাকাচ্ছিস না। অনঙ্গ বউ বললে, আহা, কি তুচ্ছ জিনিস নিয়ে দুবেলা তোমাদের ঝগড়া, তো থামো না বাপু। বড় বউ বললে, আমি অন্যায় কথাটি কি বলেছি বামুন বউ, তুমি বিচার করো। ঘর বলে জিনিস লুকিয়ে রাখে যুদ্ধের বাজারে, তুই সেগুলো উঠকে চুরি করে খাস কেন? অনঙ্গ বউ বললে, ও ছেলে মানুষ যে বড় বউ, তোমার মেয়ে হলে আজ তো কত বড় মেয়েই হতো না? আমার মেয়ের পোড়া কপাল। ওমা, সে কি পোড়া কপাল? কি ছোট বউ দেখতে সুশ্রী কেমন, দেখতে পাও না? 2 চোখের মাথা খেয়েছো নাকি? ছোট বউ হঠাৎ নরম হয়ে গিয়েছিল। সে বললে,
নাও নাও বামুন বউ, তোমার আদিক্ষেতা দেখি আর বাঁচিনি। বড় বউ ছোট বউয়ের দিকে আর চোখে খানিকক্ষণ চেয়ে থেকে মুখ চোখ ঘুরিয়ে হাত নেড়ে অদ্ভুত ভঙ্গিতে বললে, আহা হা হা হা, বলে কত ঢং দেখা লীলা। খিত্তুরি কাপালি বড় বউয়ের চোখ মুখ ঘোরানোর ভঙ্গি দেখে পুনরায় হেসে গড়িয়ে প্রায় ঢেকির গড়ের উপর হয়ে পড়ল। মুখে অসংলগ্নভাবে যা বলতে লাগলো তা অনেকটা এইরকম, ও মা, ও মা পুরানি, বড় বউ কে কাণ্ড, বলে আমি আর বাঁচব। কামার বউ বললে, তা নাও, তুমি আবার যে কাণ্ড বাঁধালে, গড়ে কপাল ছেঁচে না যায় দেখো। শ্রাবণ মাসের মাঝামাঝি অবস্থা দেখে অনঙ্গ বউ যে এত আশাবাদী সে পর্যন্ত ভয় খেয়ে গেল। ধান চাল হঠাৎ যেন কর্পূরের মতো দেশ থেকে উবে গেল কোথায়। একদানা চাল কোথাও পাওয়া গেল না। অত বড় গোবিন্দপুরের হাটে চাল আসে না আজকাল। খালি ধামাকাঠা হাতে দলে দলে লোক ফিরে যাচ্ছে চালের অভাবে। হাহাকার পড়ে গিয়েছে হাটে হাটে। কুণ্ডুদের দোকানে যে এত চাল ছিল, বস্তা সাজানো থাকতো বালির বস্তার দেওয়ালের মতো, সে গুদাম আজকাল শূন্য গর্ভ। পথে ঘাটে ক্রমশ ভিখারির ভিড় বেড়ে যাচ্ছে দিনের পর দিন। এরা এতদিন কোথায় ছিল সকলেই ভাবে, অথচ কেউ জানে না। এদেশের লোকও নয়, এরা বিদেশি ভিখিরি। একদিন অনঙ্গ বউ রান্নাঘরে রান্না করছে, হঠাৎ 5-6টি অর্ধ উলঙ্গ জীর্ণ শীর্ণ স্ত্রীলোক, সঙ্গে তাদের সম্পূর্ণ উলঙ্গ বালক বালিকা ঘরের দাওয়ার ধারে দাঁড়িয়ে বলতে লাগলো, অ্যান খাইতাম, অ্যান খাইতাম। অনঙ্গ প্রথমটা ওদের উচ্চারণের বিকৃতির দরুন কথাটা ঠিক কি বলছে তা বুঝতে পারলে না। তাছাড়া খাইতাম এটা ক্রিয়াপদের অতীতকালের রূপ। এসব এদেশে তা বর্তমানে প্রয়োগ করার সার্থকতা কি, এটা বুঝতেও একটু দেরি হলো। পরে বুঝলে যখন, তখন বললে, একটু দাঁড়াও, ফ্যান দেব। ওরা তোবড়ানো হাঁড়ি টিনের কৌটো পেতে ফ্যান নিয়ে যখন চলে গেল, তখন অনঙ্গ বউ কতক্ষণ ওদের দিকে অবাক হয়ে চেয়ে রইল। এমন অবস্থা দাঁড়িয়েছে নাকি দেশে, যে দেশ ছেড়ে এদের বিদেশে আসতে হয়েছে ছেলে মেয়ের হাত ধরে এক মগ ফ্যান ভিক্ষে করার জন্যে। অনঙ্গ বউয়ের চোখে জল এলো। নিজের ছেলেরা পাঠশালায় গিয়েছে, ওদের কথা মনে পড়ল। এতগুলো লোককে ভাত দেবার উপযুক্ত চাল নেই ঘরে, নইলে দিতই না হয় ওদের দুটো ভাত। ক্রমে নানা স্থান থেকে ভীতিজনক সংবাদ আসতে লাগলো সব। অমুক গ্রামে চাল একদম পাওয়া যাচ্ছে না, লোকে না খেয়ে আছে। অমুক গ্রামের অমুক লোক আজ 5 দিন ভাত খায়নি, ইত্যাদি। তবুও সবাই ভাবতে লাগলো, মানুষে কি সত্যি না খেয়ে মরে? কখনোই নয়, তাদের নিজেদের কোনো বিপদ নেই। একদিন অনঙ্গ বউ খুব ভোরে ঘাটে গিয়ে দেখলে জেলে পাড়ার রয়ে জেলের বউ ঘাটের ধারের কচুর ডাঁটা তুলে একটা বোঝাই করছে। অনঙ্গ হেসে বললে, কি গা রয়ের বউ, আজ বুঝি কচুর শাক খাবে? জেলে বউ যেন ধরা পড়ে একটু চমকে গেল, যেন সে আশা করেনি এত ভোরে কেউ নদীর ঘাটে আসবে। লুকিয়ে লুকিয়ে যেন এই কাজ করছিল সে, এমন একটা ভাব প্রকাশ পেলে ওর ধরন ধারণে। সে মৃদু হেসে বললে, হ্যাঁ হ্যাঁ মা। তা এত, এ যে 2-3 বেলার শাক হবে বউ। সবাই খাবে তো মা, তাই। বলেই কেমন এক অদ্ভুত ধরনে ওর মুখের দিকে চেয়ে জেলে বউ ঝরঝর করে কেঁদে ফেললে। অনঙ্গ বউ অবাক হয়ে বললে, ও কি রয়ের বউ, কাঁদছিস কেন? কি হলো রে? রয়ের বউ আঁচলে চোখের জল মুছে আস্তে আস্তে বললে, করছি কি আর সাদে মা, এই ভরসা। কি ভরসা? এই কচুর শাক মা। 3 দিন আজ কারো পেটে লক্ষ্মীর দানা সেদয়নি।
বলিস কি রয়ের বউ? না খেয়ে? নিনিক্কি মা, নিনিক্কি, তোমার কাছে মিথ্যে কথা বলবো না। সকালবেলা কার তোরে যাব? কে দেবে মোরে এই যুদ্ধের বাজারে? যুদ্ধের আকড়া ভাত কার কাছে গিয়ে চাইবো মা? তাই বলি, এখনো কেউ ওঠেনি। গাঙের ধারে বড় বড় কচু ডাঁটা হয়েছে, তুলে আনি গে। তাই কি তেল নুন আছে মা? শুধু সেদ্ধ। অন্ন কষ্টের এই মূর্তি কখনো দেখেনি অনঙ্গ। সে ভাবলে, আহা, আমার ঘরে যদি চাল থাকতো, আজ রয়ের বউ ছেলে মেয়ে কি না খাইয়ে থাকি? জেলে বউ আপন মনে বলতে লাগলো, 1 সের 1.5 সের মাছ ধরে, পয়সা বড় জোর 10 আনা 12 আনা হয়। 1 কাটা চাল কিনতে 1 টাকা যায়, তাও মিলছে না হাটে বাজারে। ওরা গরিব লোক, কি করে চালাই বলো মা? অনঙ্গ বউ আকাশ পাতাল ভাবতে ভাবতে বাড়ি গেল। গঙ্গাচরণ ঘুম থেকে উঠে তামাক খেতে বসেছে। স্বামীকে বললে, হ্যাঁ গা, এ কিরকম বাজার চালের? ভাত বিনে কি সব উপোস দিতে হবে? আমাদের ঘরেও তো চাল বাড়ন্ত। আজকাল চালের ধান আর কেউ দেয় না। গা থেকে ধান সব গেল কোথায়? গঙ্গাচরণ বললে, তা আবার পয়সা যেখানে গিয়েছে। অনঙ্গবউ রেগে বললে, দেখো, ওসব রঙ্গরস ভালো লাগে না। একটা হিল্লে করো, ছেলে পুলে শেষে উপোস করে থাকবে নাকি? গঙ্গাচরণ চিন্তিত মুখে বললে, তাই তো ভাবছি। আমি কি চুপ করে বসে আছি গা? কি হবে ভাবনা আমারও হয়েছে। চারিধারে ব্যাপার দেখে হাত পা পেটের ভেতর ঢুকে যাচ্ছে যে। আর বসে থেকো না, উপায় দেখো। 3 দিনের মতো চাল ঘরে আছে মজুত। আর ধান? সে ভানলে বড় জোর 5 কাঠা চাল হবে। তাতে ধরো আরো 10 দিন। তারপরে? আমিও তাই ভাবছি। দেখো, যা হয় উপায় করো। দিন 2 পরে গঙ্গাচরণ পাঠশালা বন্ধ রেখে নরহরিপুরের হাটে গেল চালের সন্ধানে। বিষ্ণুপুর, ভাতছালা, সুবর্ণপুর, খড়িদিঘি প্রভৃতি গ্রাম থেকে ধান চাল জড়ো হয়ে আগে আগে নরহরিপুরের প্রসিদ্ধ চালের এবং ধানের হাট বোঝাই হয়ে যেত। সেই হাটের অত বড় চালাঘরটি এখন খালি পড়ে আছে। শুধু এক কোণে বসে এক বুড়ি সামান্য কিছু চাল বিক্রি করছে। গঙ্গাচরণ কাছে গিয়ে বললে, কি ধানের চাল? কেলে ধান ঠাকুরমশাই, নেবেন? খুব ভালো চাল কেলে ধানের। কথায় বলে, ধানের মধ্যে কেলে, মানুষের মধ্যে ছেলে। বুড়ির কবিত্বের দিকে অত মনোযোগ না দিয়ে গঙ্গাচরণের ধামা থেকে চাল তুলে পরীক্ষা করে দেখতে লাগলো। যেমন মোটা তেমনই গুমো, মানুষের অখাদ্য। তবুও চাল তো বটে, খেয়ে মানুষের প্রাণ বাঁচাতে পারে। কতটা আছে? সবটা নেবা তুমি? 3 কাঠা আছে। দাম? 1.5 টাকা করে কাঁচা। গঙ্গাচরণ চমকে উঠল। ভাবলে কথাটা সে শুনতে পায়নি। আবার জিজ্ঞেস করার পরেও যখন বুড়ি বললে 1 টাকার দাম 1.5 টাকা, তখন গঙ্গাচরণের কপালে ঘাম দেখা দিয়েছে। 1.5 টাকায় 2.5 তাহলে পড়ল 24 টাকা মন। কি সর্বনাশ! অনঙ্গবউ এতদিন পরের বাড়ি ধান ভেনে চালিয়ে আসছিল বলে অনেক দিন হাটে বাজারের চালের দর সে জানে না। চাল এত চড়ে গিয়েছে তা তো জানা ছিল না। চারিদিক অন্ধকার দেখলে গঙ্গাচরণ। এত বড় নরহরিপুরের হাট, ধান চাল শূন্য। মানুষ এবার কি সত্যিই না খেয়ে মরবে? কিসের কুলক্ষণ এসব? পরশু তো চালের দাম এত ছিল না। 2 দিনে 16 টাকা থেকে উঠল 24 টাকা 1 মণ চালের দর। তাও এই মোটা ঘুমো মানুষের অখাদ্য আউশ চালের। গঙ্গাচরণের সারা শরীরটা যেন ঝিমঝিম করে উঠল। কি করে সে চালাবে? নিজেদের ধানের ক্ষেত নেই। 24 টাকা মনের চাল
সে কিনে খাওয়াতে পারবে কদিন, যার 12 টাকা মাত্র মাসিক আয়? অনঙ্গ বউ না খেয়ে মরবে, হাবু পটল না খেয়ে? না 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 না, আর সে ভাবতে পারছে না। গঙ্গাচরণ চাল নিয়ে বাড়ি ফেরবার পথে দেখলে ধামা কাঠা হাতে আরো অনেকে হাটের দিকে ছুটেছে চালের চেষ্টায়। অনেকে ওকে জিজ্ঞেস করে, চাল কনে পেলেন ও পণ্ডিত মশাই, কি দর? 24 টাকা। মোটা আঁশ চাল 24? বলেন কি পণ্ডিত মশাই? দেখে যাও হাটে গিয়ে। বৃদ্ধ দিনু নন্দী একটা ধামা হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। দিনু নন্দী বাড়িতে বসে সোনার উপর কাজ করে, অর্থাৎ গহনা গড়ে। সোনার কাজ তত বেশি নয়, চাষামহলে গহনার কাজে সোনার চেয়ে রূপোরই ব্যবহার বেশি। কিন্তু এই দুর্দিনে গহনা কে গড়াবে? কাজেই দিনুর ব্যবসা অচল। 2টি বিধবা ভাই বউ, বৃদ্ধ মাতা ও কয়েকটি শিশু সন্তান এবং তৃতীয় পক্ষের তরুণী ভার্যা তার ঘাড়ে। দিনু বললে, পণ্ডিত মশাই, চাল পাবো? ছুটে যাও, বড্ড ভিড়। ছুটি বা কোত্থেকে, পায়ে বাত হয়ে বড্ড কষ্ট পাচ্ছি, দুবেলা খাওয়া হয়নি যে। বলো কি? সত্যি বলছি পণ্ডিত মশাই, বামুন দেবতা, এই অবেলায় কি মিছে কথা বলে নরকগামী হব? দিনু খোঁড়াতে খোঁড়াতে সজোরে প্রস্থান করলে। গঙ্গাচরণ বাড়ি ফিরতে ফিরতেই কত লোক শুধু হাতেই হাট থেকে ফিরছে দেখা গেল। সাগরতলার কর্মকারদের বাড়িতে একটু বসে তামাক খাচ্ছিল, এমন সময় 2-4 জন লোক সেখানে এসে জুটল গল্প করতে। একজন বললে, নরহরিপুরের হাটে চাল পাওয়া গেল না, আর কোথায় পাওয়া যাবে বলুন তো? আর একজন বললে, লোকও জড়ো হয়েছে দেখুন গে, 1 কাটা চাল নেই, কেউ 3 দিন কেউ 5 দিন না খেয়ে আছে। আমারই বাড়িতে 2 দিন ভাত খায়নি কেউ। গঙ্গাচরণ বললে, আটা ময়দা নিয়ে যে খাবে তাও তো নেই। বস্তা বাচা আটা আছে 2-1টা দোকানে, 12 আনা সের, কে খাবে? আরও মাইলখানেক এগিয়ে গেল গঙ্গাচরণ। খোলশেখালির সনাতন ঘোষ নিজের ঘরের দাওয়ায় বসে তামাক খাচ্ছে। ওকে দেখে বললে, পণ্ডিত মশাই, ওতে কি চাল নাকি? হ্যাঁ। কোথায় পেলেন? সে যা কষ্ট তার বলো না। এক বুড়ির কাছ থেকে সামান্য কিছু আদায় করেছি, তাও আগুন দর। কই দেখি। সনাতন ঘোষ নেমে এসে ওর হাতের পুটুলিটা নিজের হাতে নিয়ে পুটুলি খুলেই নিজে চাল দেখতে লাগলো। ওর মুখটা যেন কেমন হয়ে গেল। চালের দানা পরীক্ষা করতে করতে বললে, বড্ড মোটা। তা কত দর নিলে? একটা কথা বললো পণ্ডিত মশাই। কি? দাম আমি যা হয় দিচ্ছি, আমার অর্ধেকটা চাল দিয়ে যান। দিতেই হবে, 2 দিন না খেয়ে আছে সবাই। মেয়েকে শ্বশুর বাড়ি থেকে এনে এখন মহা মুশকিল। সে বেচারির পেটে আজ 2 দিন লক্ষ্মীর দানা যায়নি, কত চেষ্টা করেও চাল পাইনি। সনাতন ঘোষের অবস্থা খারাপ নয়। বাড়িতে অনেকগুলো গরু, দুধ থেকে ছানা কাটিয়ে নরহরিপুরের ময়রাদের দোকানে যোগান দেয়, এই তার ব্যবসা। গঙ্গাচরণ ইতিপূর্বে সনাতনের বাড়ি থেকে 2-1 খুলি টাটকা ছানা নিয়েও গিয়েছে। তার আজ এই দশা। কিন্তু চাল মাত্র সে নিয়েছে 3 কাঠা, আর কোথাও চাল পাওয়া যাচ্ছে না। এই চাল দিলে তার স্ত্রী পুত্র অনাহারে থাকবে 2 দিন পরে। চাল দেওয়ার ইচ্ছে তার মোটেই নেই। এদিকে সনাতনও মোক্ষম ধরেছে চালের পুটুলি, তার হাত থেকে চাল নিতান্তই ছিনিয়ে নিতে হয়, তাহলে কিংবা ঝগড়া করতে হয়। সনাতন ততক্ষণে কাকে ডেকে বললে, ওরে, একটা ধামা নিয়ে আয় তো বাড়ির মধ্যে থেকে, একটা কাটাও নিয়ে আয়। সনাতন নিজের হাতে 1 কাঠা চাল যখন মেপে ঢেলে নিয়েছে, তখন গঙ্গাচরণ মিনতিসূচক ভদ্রতার সুরে বললে, আর না সনাতন, আর নিও না, আর 8 কাঠা না বাপু, না, আমি আর দিতে পারবো না, বাড়িতে চাল বাড়ন তো, বুঝলে না? সনাতনের নাতিটি বললে, দাদামশাই, ও চাল আর নিও না, দিয়ে দাও। সনাতন মুখ খিচিয়ে বললে, তোদের জন্য বাপু খেটে মরি, নিজের জন্য কিসের ভাবনা? একটা পেট তো যে করে হোক চলে যাবে, রইল পড়ে চাল, যা বুঝিস করগে যা। রাগ না লক্ষ্মী। গঙ্গাচরণ বিনা চক্ষু লজ্জায় সমস্ত চাল উঠিয়ে নিয়ে চলে এলে।
বাড়ি এসে দেখলে অনঙ্গবউ ভাত চড়িয়ে ওল কুটতে বসেছে রান্নাঘরের দাওয়ায়। স্বামীকে দেখে বললে, ওগো শোনো, আমি একটা কাজ করেছি। সেদিন সেই বোষ্টম প্রভাতী সুরে গান করছিল, মনে আছে? আজ এসেছিল। কি সুন্দর গান যে গায়। কে বলো তো? ওই সেই যে বলে, উঠো গো নন্দরানী কত নিদ্রা যাও গো। বেশ গলা, লম্বা মতো ফর্সা মতো সেই বোষ্টমটি। ওর বাড়ি বেনাপোলে। বেনাপোলে হরিদাস ঠাকুরের পীঠ আছে, সেখানকার কাজকর্ম করত, বেশ গায়। ও, আমি তাকে বললাম রোজ সকালে এসে আমাদের বাড়িতে ভগবানের নাম করবে। ভোরবেলায় বড় ভালো লাগে গো ভগবানের নাম। মাসে 1 টাকা আর 1 কাঠা চালের একটা সিদে দিতে হবে। এই ধরো ডাল, নুন, বড়ি, 2টো আলু, বেগুন, একটু তেল, এই আমি বলেছি দেব। কাল থেকে গাইতে আসবে। হ্যাঁ গা, রাগ করলে না তো শুনে? তোমার যে পাগলামি! বলে নিজে খেতে পায় না, শঙ্করাকে ডাকে। দেবে কোত্থেকে শুনি? দেখো দেখো, তুমি ঝগড়া করো না। সকালে উঠে ভগবানের নাম শুনবে যে রোজ রোজ, তখন আমি যেখান থেকে পারি জুটিয়ে দেব। ও তুমি কিছু ভেবো না। গরিব বলে কি ভালো গান শুনতে নেই? পরদিন খুব ভোরে সেই বোষ্টমটি সুস্বরে প্রভাতী গান গাইতে গাইতে ওদের উঠোনে এসে দাঁড়ালে। অনঙ্গবউ খুশিতে ভরপুর হয়ে পাশের ঘরে এসে স্বামীকে বললে, ওগো ওগো শুনছ কেমন গায়? আর আর ভগবানের নাম বেশ লাগে না? গঙ্গাচরণ কিছু জবাব না দিয়ে মৃদু হেসে পাশ ফিরে শুয়ে রইল। অনঙ্গবউ রাগ করে বললে, আহা, ঢং দেখো না। ওগো গান শোনো, গান শোনো, তাতে জাত যাবে না। আমি কি রাজা যে বন্দিরা প্রভাতী গান গেয়ে আমার ঘুম ভাঙাবে? তোমার পয়সা থাকে তুমি বন্দীদের মাইনে দিয়ে রাখো গো রানী, আমি ওর মধ্যে নেই। আমার বন্দির গান যে শুনবে তাকে পয়সা দিতেই হবে, তবে কানে আঙুল দাও। গঙ্গাচরণ হেসে কান চেপে ধরে বললে, এই দিলাম। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশনি সংকেত উপন্যাসের 4র্থ পর্ব। পরবর্তী পর্ব নিয়ে বৃত্তের বাইরে আবার হাজির হবে আপনাদের সামনে। ধন্যবাদ।